শিল্প করবে, শিল্পের দাম কেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হবে? শিল্প হবে সাধারণ মানুষের জন্য। সিপিএম গভর্নমেন্ট আসলে মুড়ি মিছরি সব এক করে ফেলেছিল। তো এই তো আমি কদিন আগে ঔরঙ্গাবাদে জয় শ্রীরাম কলেজের একটা বিশাল বড় শ্রীরামের মূর্তি তৈরি করলাম। যেহেতু রামের মূর্তি তৈরি করছে, তুমি তো বিজেপি হয়ে গেলে। আরে আমার ঐতিহ্য যাদেরকে নিয়ে বেঁচেছি, যাদের মানে একটা মহাকাব্যের নায়ক, এ কার সম্পত্তি? আপনার কি কোথাও মনে হয় যে এই যে দুর্গাপুজোর যে শিল্প, মানে আপনার সাথে খোলাখুলি যখন আলোচনা হচ্ছে তাহলে এই কথাগুলো হোক, যে এই যে দুর্গাপুজোর যে শিল্প বা যে কোনো শিল্প আমাদের দেশে বা বিশেষত আমাদের রাজ্যে, ইজ দেয়ার এনি, মানে সেখানে কি কোনো রাজনীতির অতিরিক্ত প্রভাব পড়তে শুরু করেছে বা অ্যাডমিনিস্ট্রেশনের অতিরিক্ত রেগুলেশন পড়তে শুরু করেছে? দেখো, একটা কথা বলি তোমাকে পরিষ্কার, আমি তো আলিমুদ্দিনের ছেলে বেসিক্যালি, আমি বামপন্থী বেশি করে, মনে প্রায় বিশ্বাস করি, আমার রক্তের মধ্যে বইছে। ওই সময় যখন আমি পুজো শুরু করেছি তখন এরা কোনোদিনও বাধা দেয়নি, সিপিএম গভর্নমেন্ট এগিয়েও আসেনি। তার মানে কি, না ধরি মাছ না ছুঁই পানি, তোমরা তোমাদের করছো করো। হ্যাঁ, শিল্প করবে, শিল্পের দাম কেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হবে? শিল্প হবে সাধারণ মানুষের জন্য। তাহলে আমাদের কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচা করে আর্ট কলেজে পড়বো, পড়াশোনা করব, করার পরে রাস্তায় বসে বসে ওই পটের পেন্টিং করব। আসলে মুড়ি মিছরি সব এক করে ফেলেছিল তখন। সেক্ষেত্রে আমি যদি বলি যে ধরুন বিশেষত আফটার 2011, মানে তৃণমূল জমানাতে আপনারা কি কোথাও শিল্পীর স্বাধীনতাতে হস্তক্ষেপ দেখেছেন? এগুলো যেটা হয়েছে সেটা মানে ভুলভাল কিছু জিনিসপত্র হয়েছে আর কি। আপনার কি মনে হয় না যে রাষ্ট্রশক্তি এক্সেপ্ট স্পন্সরশিপ যদি শিল্পীর কাজের মধ্যে ইন্টারফারেন্স করে, সেক্ষেত্রে শিল্পীর স্বাধীনতায় কোথাও হস্তক্ষেপ করতে পারে? ইট ইজ নট অনলি অ্যাপ্লিকেবল ফর বেঙ্গল, আমি বলছি এন্টায়ার ইন্ডিয়ার সিনারিও দিয়েও যদি আপনি বলেন। তো এই তো আমি কদিন আগে ঔরঙ্গাবাদে জয় শ্রীরাম মেডিকেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজের একটা বিশাল বড় শ্রীরামের মূর্তি তৈরি করলাম, 45 ফুট, মানে 4.5 তলা বাড়ির সমান, মহারাষ্ট্রে। সে বিশাল বড়, মানে 42 একর জায়গা নিয়ে মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, ইনস্টিটিউট তৈরি হচ্ছে, সেটা রানিং, পড়ানো হচ্ছে রীতিমতো। ওখানে করলাম কেউ কেউ এখান থেকে, যেহেতু রামের মূর্তি তৈরি করছে, তুমি তো বিজেপি হয়ে গেলে। আরে আমার ঐতিহ্য যাদেরকে নিয়ে বেঁচেছি, যাদের মানে একটা মহাকাব্যের নায়ক, হ্যাঁ, এ কার সম্পত্তি? আমি করছি পুরাণের একটা গল্প, একটা ইতিহাস থেকে তুলে আসা এক নায়কের গল্প করেছি, তার মূর্তি তৈরি করতে, দ্যাট ইজ কমিশন মার্ক। রাম তো আমাকে খেতে পড়তে দিয়েছে, তুমি তো খেতে পড়তে দাওনি বাবা আমাকে, তো গল্প করছো কেন? মানে এখন বলছেন ভগবানের ওপর রাজনৈতিক পরিচয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এ তো করে ফেলেছে এখন, মানে জয় শিয়ারাম আগে বলতাম, বা আগে মানে সপ্তাহ গেলে পরে নন বেঙ্গলদের, হ্যাঁ, হর কাজি রাম নাম সাথে হয়, এটা বলে ফেলাও এখন যদি অন্যায় হয়ে যায় কারোর পক্ষে খুব মুশকিল। হ্যাঁ, আজকে ভূতের ভয় পেলে পরে রাম 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 ভূতের গল্প করতে দেখেছি, সেটা করলে পরে বলবে এই বিজেপিকে সমর্থন করতে যাচ্ছে, এ খুব মুশকিল এখন। তো এটা কিন্তু মানে আমি বলছি, এটা মানে হিউম্যান হিসেবে নিয়ে নিতে হবে, এটা নিয়ে বেশি মানে তেতে গেলে চলবে না। এই আপনাকে আমি দেখেছি যে বিভিন্ন মিডিয়াতে উঠে এসেছিল যে আপনার একাডেমি অফ ফাইন আর্টসের একটি আর্ট এক্সিবিশন নিয়ে তৎকালীন শাসক দল বা বর্তমান তৃণমূলের কিছু মানুষজনের একটা বিক্ষোভ, পুলিশ আসা, এবং এই আপনি তৎকালীন সময় এই শাসক দলের কিছু অংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মিডিয়ার সামনে। তো তারপর থেকে এই শিফটটা কি করে হলো? আসলে এর জন্য না, মানে ধরো তোমার পডকাস্টে এসে কথা বলছি, আমি খুব স্বচ্ছন্দ বোধ করছি। ঘটনাটা ঘটেছে যে পোস্তা ব্রিজ কোলাপস করে গেছে, সেখান থেকে আমি কিছু ফুটেজ মানে বিভিন্ন মানে টেলিভিশন মিডিয়া, পেপার মিডিয়া সব থেকে নিয়ে কালেক্ট করেছি, করে নিয়ে আমি ওখানে গিয়ে, তখন আমাদের যে সিপি ছিলেন, আমার কিছু মনে নেই, তার থেকে পারমিশন নিয়ে আমি টুকরো কিছু শুটিং করেছি, যে এতগুলো মানুষ মারা গেছে, মেবি তারা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, তাদের ফিউনারাল
করে আমি একটা বড় কলসি নিয়ে গেছি, তার মধ্যে ওখানকার তো মাটি তুলেছি, হুম তুলে নিয়ে কাঁধে করে এসেছি ওইটুকু, এবং বাড়িতে এসে বিশাল বড় একটা কাপড়ের মধ্যে সেটা রেখে একটা অশোক গাছ মানে অশ্বত্থ গাছ তার মধ্যে পুঁতেছিলাম। যদি মাটি হয় তাহলে বেঁচে যাবে, আর যদি সিমেন্ট হয় তাহলে বাঁচবে না। ওখানে কিছু ড্রয়িং করেছিলাম। আর ভিডিওটা তুমি অবশ্য এখন আর, কারণ ফেসবুক থেকে গত কয়েকদিন আগে তুলে নিয়েছে, এটা এটা মানে অনেক কিছু প্রবলেম আছে বলে আমার কাছে আছে, তোমাকে দেখাবো আমি। কানে হেডফোন দিয়ে শুনো, তার মানে সব কিছু ক্যাওয়াজ টাওয়াজ নিয়ে। তো ওইটা হুসেন সাহেবের সেন্টিনারি, আমাদের যে গ্রুপ আছে মানে পেন্টিংয়ের গ্রুপ, পেন্টার্সদের গ্রুপ, পেন্টার স্কাল্পটারদের গ্রুপ, র্যাড রিফ্লেকশন অফ অ্যানাদার ডে, আমরা সেন্টিনারি পালন করছিলাম সারা একাডেমি জুড়ে, এবং একাডেমি বাইরে বিশাল বড় স্ক্রিন টাঙিয়ে পার্ট অফ দ্য এক্সিবিশন আমি ওই সময়, যেহেতু খুব কন্টেম্পোরারি একটা সাবজেক্ট, আমি ওটা চালিয়েছিলাম। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন একদম শেষ দিনতে পুলিশ এসে সমস্ত বন্ধ করে দিল, বাট কোনো কারণ নেই। না এটা তোমার কে, কন্টেন্টটা কে করেছে কিছু বলতে পারবে না। যে ঘটনাটা ঘটছে ওটা আমার রেকর্ডিং করা কিচ্ছু নয়, কিন্তু আমি ওখানে লেখাই আছে যে এগুলো সব বিভিন্ন মিডিয়া থেকে নেওয়া, তাদের নামও দেওয়া ছিল। অসুবিধে হয়েছে। তো তার কিছুদিন পরে ভোট ছিল, এসে পুলিশ এসে বললাম আপনারা দেখুন এখানে অসঙ্গতি কোথায়, বলে অসঙ্গতি কিছু নেই, বলে তাহলে পরে আমাদের উপর প্রেশার আছে, এটা বন্ধ করতে হবে। বন্ধ করে দিলাম। এবারে পুলিশ ধরবে, অ্যারেস্ট করবে, অমুক করবে তমুক করবে, সব কিছু কথাবার্তা। আমার এক ভাই, হ্যাঁ লিঙ্গুইস্ট, অভিষেক সরকার, ওর সঙ্গে নিয়ম চমস্কি মহাশয়ের মারাত্মক যোগাযোগ, ওর ডাইরেক্ট ছাত্র। তখন অভিষেককে বলছে, অভিষেক তুমি মিস্টার দিনদাকে চিন্তা করতে বারণ করো, যদি কোনো সমন আসে হ্যাঁ অন্তত 11 ঘন্টা রুখে দাও, তাহলে নিয়ম চমস্কি কিন্তু কলকাতা এয়ারপোর্টে এসে হাজির হয়ে যাবে। আই নো সনাতন দা ইজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট পেইন্টার, এই শব্দটা আমার কানের মধ্যে এসেছিল স্পিকারে। এখন কেউ যদি বলে না উনি মিথ্যে বলছেন, তাহলে মিথ্যে, আমার জন্মও মিথ্যে। আমি এখানে বসে স্পিকারে কথা বলছি, সব কিছু তার সাক্ষী থাকতে পারে না ভিডিও। আমার সৌভাগ্য যে নিয়ম চমস্কি মহাশয় আমাকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট পেইন্টার হিসেবে ছাপ মেরেছেন, আমি নিজে তাই মনে করি। কারণ আমি কোনোদিনও গজদন্ত মিনারে বসে ছবি আঁকিনি, আঁকার কথা চিন্তাও করিনি, করবও না কোনোদিনও। তারপরে তো 2 বছর ধরে তারপরে ববিদা তার জামাইকে দিয়ে বলল যে, ববিদার সঙ্গে 5 বছরের কন্ট্যাক্ট ছিল, পুজো করা 2 বছর করেছি। তারপর 2 দিন পরেই ববিদা জামাইকে দিয়ে বলল যে আমরা এবছর বাজেট খুব কম, পুজো করতে পারবো না, আপনাকে দিয়ে করাতে পারবো না। কিচ্ছুই সে না, কলকাতার কোনো পুজো 2 বছর কোনো পুজো দেয়নি আমাকে। এই কারণটা কি আপনার কি মনে হয় যে আপনি একটু বেশি প্রতিবাদ করে আমি ফেলেন তো বলে? ভাবিনি কিছু, সব থেকে বড় কথা পুজোটা করলাম না, না মানে আমি একজন 2টো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম। হ্যাঁ 2 দিনের জায়গায় আমি 20 দিন আমার মডেলকে ডাকলাম, প্র্যাকটিস করলাম, ওয়ার্ল্ড বডি পেন্টিং চ্যাম্পিয়নশিপে গিয়ে পরপর 16-17 আমি ফার্স্ট হলাম। মানে আপনার কোয়ালিটি নিয়ে তো কোনো প্রশ্ন থাকতে পারে না, ডেফিনেটলি সেখানে অন্যরকম কিছু একটা জটিলতা আসলে থাকতে কি পারে। জানো তো, এখানে হয়েছে কি, আজকে ধরো 50 ঊর্ধ্ব বয়স আমার, তো আমাকে যতটা দেখে মানে বোকা মনে হয় ততটা আমি বোকা নই, আর চালাক তো নই একদম। যারা ভাবে যে একে দিয়ে এতটা খোঁচালে পরে কাজ হবে, ভাবছে হয়তো অনেক কিছু, আমাকে দিয়ে কার্যসিদ্ধি হবে, আসলে হবে না। আমি যেটা ভাবি সেটাই করব। আমি যেটা জীবনযাপনে যা কিছুতে আমি বিলিভ করি, আমি বিলং করি, সেটা ছাড়া আমি কিছু ভাববো না, করবো না। মানে আমি ওই জন্য মানে যারা ধরো এরপরও তো তোমার এই পডকাস্ট নিয়ে বা এর আগেও তুমি যেটা নিয়ে বলছিলে, আমি লুম্পেন টুম্পেন বলেছি, আমি বেশ বলেছি, আবার বলবো। মনে হয় না যে এতে আপনি শাসক দলের রোষে পড়তে পারেন? না না, এখানে আমি শাসক দলকে রোষে পড়বো কেন? পড়বো দুর্গাপুজো যদি লুম্পেনদের হাতে চলে যায়, যারা শাসক দল আছে তারা এফেক্টেড হবে না? তাদের উপর দায়ভার পড়বে না? শাসক দল বুঝবে। শোনো, তোমাকে আবার আর কথা বলি, যেখানে আমি বারবার ধরে বলে এসেছি, রাষ্ট্রকে পরিবর্তন করা কিন্তু শিল্পী, সাহিত্যিক, কবি, ছবি আঁকিয়ে অ্যাকাডেমিশিয়ানসদের কাজ নয়, ফিলোসফারদের কাজ নয়। রাষ্ট্রকে শাসন করার জন্য, পরিবর্তন করার জন্য রাষ্ট্রনেতাদের প্রয়োজন। সেই রাষ্ট্রনেতাদের
কানে এবং মাথায় মন্ত্র গোজার জন্য আমাদের প্রয়োজন। শিল্পী, সাহিত্যিক, অ্যাকাডেমিশিয়ানস, ফিলোজফার এদের দরকার। আমাদের কাজ কিন্তু রাস্তায় নেমে বিপ্লব করা নয়। যখন সমাজের খুব ক্রান্তিকাল আসবে তখন কিন্তু এই মানুষগুলোই কিন্তু আবার রাস্তায় নামবে। এই আজকে অনেকে ট্রোল করে না, কোথায় গেল বুদ্ধিজীবীরা, উমুক করলো তুমুক করলো। বুদ্ধিজীবীদের খাওয়া পড়া কে দেবে? এই বিপ্লব দেবে। তাদের পড়াশোনার খরচাটা কে চালিয়েছে? কিন্তু এই বুদ্ধিজীবীরাই তো এককালে রাস্তায় নেমেছিলেন। নেমেছিল যখন সমাজের ক্রান্তিকাল ছিল। আপনার মনে হয় সেই ক্রান্তিকালটা এখনো আসেনি? আমি তো নেমেছিলাম কিছুদিন আগে। আর যে ঘরে যখন আমার বোনটাকে ওইভাবে রেপ করে হত্যা করা হয়েছিল, আমি তো নেমেছিলাম রাস্তায়। আমার মনে হয়েছিল, আমার বিবেকে দংশন করেছিল যে আমার ঘরেও তো দুটো মেয়ে রয়েছে।